গল্প বলি এসো। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজ শোনাবো মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের শেষ পর্ব। এর আগে 12টি পর্ব আমি আপলোড করেছি। তোমরা যদি সেই পর্বগুলো শুনতে চাও তাহলে তাহলে পাঠের শেষে স্ক্রিনে প্লেলিস্ট পেয়ে যাবে। সেখানে ট্যাপ করে তোমরা দেখে নিতে পারো আগের পর্বগুলো। আজ তাহলে শুরু করি শেষ পর্ব। কুবের লাফাইয়া দাওয়া হইতে নামিয়া গাল দিতে দিতে সকলকে সে বাড়ির বাহির করিয়া দিয়া আসিল। তারপর নিজের একখানা কাপড় আনিয়া দিল মালাকে। ক্রমে ক্রমে শীত কমিয়া আসিল। কেতুপুর গ্রাম ও জেলেপাড়ার মাঝামাঝি খালটা শুকাইয়া গিয়াছে। পদ্মার জলও কমিয়াছে অনেক। ক্রমে ক্রমে মাঠগুলি ফসল শূন্য হইয়া খাঁ খাঁ করিতে লাগিল। পায়ে চলা পথগুলি স্পষ্ট ও মসৃণ হইয়া আসিয়াছে অনেক দিন আগে। আমগাছে কচি পাতা দেখা দিয়াছে। দেখিতে দেখিতে পাখির সংখ্যা বাড়িয়া গিয়াছে দেশে। ঝাঁক বাঁধিয়া বুনোহাঁসের দলকে উড়িতে দেখা যায়। উত্তরাভিমুখী নৌকাগুলি দক্ষিণের জোরালো সমগতি বাতাসে বাদাম তুলিয়া তরতর করিয়া ভাসিয়া যায়। দূরে গেলে অতিথি হাঁসগুলির মতোই রহস্য মনে হয় তাদের। মাছ দুধ সস্তা হইয়াছে। পদ্মার চর হইতে কলসি ভরা দুধ আসিয়া বাজারে 4 পয়সা সের বিকাইয়া যায়। শীতে কুকরানো গ্রামগুলি গা মেলিয়াছে। সকাল সন্ধ্যায় মালা কাপড় ভাঁজ করিয়া লখা ও চণ্ডীর শরীর ঢাকিয়া গলায় বাঁধিয়া দেয় নাই। খালি গায়ে তারা শুকনো ডোবা পুকুরে কাদা ঘাঁটিয়া মাছ ধরিতে যায়। ফাটা চামড়া উঠিয়া গিয়া ত্বক মসৃণ হইয়া আসিয়াছে সকলের। মালার রং যেন আরো ফর্সা হইয়া আসিয়াছে। এক মুষ্টি যৌবন যেন অতিরিক্ত আসিয়াছে মালার দেহে। মালাকে চাহিয়া রাত্রে কুবেরের ঘুম ভাঙে। কোনোদিন গৃহে, কোনোদিন পদ্মার বুকে। রাসুর সঙ্গে গোপীর বিবাহের বন্দোবস্ত কিন্তু হইয়া গিয়াছে বাতিল। এ কীর্তিও হোসেন মিয়ার। সোনাখালির একটি পাত্র হোসেন ঠিক করিয়া দিয়াছে গোপীর জন্য। নাম তার বঙ্কু। বয়স বেশি নয়। এ জগতে বঙ্কুর আপনার কেহ নাই বটে, কিন্তু হোসেন মিয়া আছে। হোসেন মিয়া যার মুরুব্বি, কিসের অভাব তার। বঙ্কু 5-20 টাকা পণ দিবে কুবেরকে। গোপীকে গহনা দিবে 3-20 টাকার। আর একদিন জেলেপাড়া সকলকে দিবে ভোজ। এ কথা জানিতে কুবেরের বাকি নাই যে বিবাহের পর নবদম্পতিকে হোসেন ময়নাদ্বীপে লইয়া যাইবে। কিন্তু জানিয়া কি লাভ? হোসেন মিয়ার অবাধ্য কুবের কেমন করিয়া হইবে? তাছাড়া 5-20 টাকার মায়া ত্যাগ করিবার সাধ্য কুবেরের নাই। বিবাহ দিলে মেয়ে পরের ঘরে যায়, কাছে অথবা দূরে। গোপী না হয় যাইবে দূরে, অনেক দূরের ময়নাদ্বীপে। হয়তো কখনো একটু মন কেমন করিবে কুবেরের, কিন্তু তার প্রতিকার কি? মন তো অনেক কারণেই কেমন করে মানুষের। খবর শুনিয়া রাসু গালাগালি করিয়া গিয়াছে। বলিয়াছে, কথা দিয়া কথা রাখিল না কুবের। কুবেরে সে সর্বনাশ করিয়া ছাড়িবে। যুগীকে গিয়া রাসু বুঝি ধরিয়াছে। তারপর একদিন শীতল আসিয়া রাসুর সপক্ষে খানিকক্ষণ ওকালতি করিয়া গিয়াছে কুবেরের কাছে। বলিয়াছে, টাকা যদি বেশি চায় কুবের, সে তা বলে না কেন? সোনাখালির পাত্র যত টাকা দিতে চায় তাই দিবে রাসু। গ্রামে রাসুর মতো পাত্র থাকিতে দূর দেশে মেয়েকে কুবের পাঠাইবে কেন? কেন? এই কেনর জবাব দিবার ক্ষমতা নাই কুবেরের। ময়নাদ্বীপে গিয়া গোপীকে বাস করিতে হইবে ভাবিলে জালে আবদ্ধ ইলিশ মাছের মতো মাঝে মাঝে তারও মনটা কি ছটপট করে না? তবু তাকে এসব বলা মিছে। একদিন গোয়ালন্দে অধরের সঙ্গে কুবেরের দেখা হইয়া গেল। অধর বলিল, কয়েকদিন আগে কপিলা চরডাঙ্গায় আসিয়াছে, কিছুদিন থাকিবে। বাড়ি ফিরিয়া কুবের সেদিন মালাকে বড় দরদ দেখায়। বলে, মালা কতকাল বাপের বাড়ি যায় নাই, ইচ্ছা করে না যাইতে। ইচ্ছা যদি হয়
তবে না হয় চলুক মালাকাল, 2-4 দিন থাকিয়া আসিবে। মালা বলে, না, বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা তাহার নাই। বাপ কি যাইতে বলিয়াছে তাকে? এতকাল সে যে যায় নাই, একবারও কি দেখিতে আসিয়াছে তাকে? মালা কাঁদো কাঁদো হইয়া যায়, বলে তার মনটা শুধু পোড়ায় বাপ ভাইয়ের কথা ভাবিয়া, তার জন্য ওদের কারো দরদ নাই, কেন সে যাইবে বাপের বাড়ি যাচিয়া? কুবের বিপন্ন হইয়া বলে, গেলে দোষী বা কি? বাপের বাড়ি তো বটে, যাচিয়া বাপের বাড়ি যাইতে কারো লজ্জা নাই। কালই চলুক মালা, 2 দিন 1 দিন পরেই ফিরিয়া আসিবে। এবার মালা সন্দিগ্ধ হইয়া বলে, যাওনের লাইগা জিদ করো কেন মাঝি? জিদ কিবা, দরদ কইরা কইলাম জিদ। মালার উপর রাগের সীমা থাকে না কুবেরের। চরডাঙ্গা যাওয়ার আর তো কোনো ছুতা তাহার নাই। জামাই অকারণে শ্বশুর বাড়ি গেলে দোষ অবশ্য কিছুই হয় না, কিন্তু এখন কপিলা ওখানে আছে। হঠাৎ কুবেরের আবির্ভাব ঘটিলে কে জানে কে কি ভাবিয়া বসিবে। বসিয়া বসিয়া কুবের উপায় চিন্তা করে, আর ক্রুদ্ধ চোখে মালার দিকে থাকিয়া থাকিয়া তাকায়। হ, আজ বসন্তের আদর্শ আবহাওয়া আসিয়াছে কেতুপুরে। দোলের উৎসব হইবে কাল। লখা ও চণ্ডী আবির কিনিয়া আনিয়া আজই অঙ্গনে খানিক ছড়াইয়াছে। বিকালে পদ্মার ঘাটে নৌকার তদবির করিতে গিয়া কুবেরের আরো মন কেমন করিতে থাকে। কাব্যের মসৃণ মার্জিত মন কেমন করা নয়, তার ভীরু প্রকৃতির সঙ্গে যতখানি খাপ খায় ততখানি দুরন্ত মানসিক অস্থিরতা। পেট ভরিয়া খাইতে পাইয়া শরীরটা কুবেরের ভালো হইয়াছে। খাদ্য যতটুকু শক্তি দিত আগে, ব্যয় করিতে হইত তার 10 গুণ। এখন সেটা শুধু বন্ধ হয় নাই, বিশ্রামও জুটিয়াছে অনেক। মনেরও যেন তাতে ব্যাকুল হওয়ার ক্ষমতা বাড়িয়াছে, এবং কমিয়া গিয়াছে দুর্বল অভিমান। সিদ্ধি বা আপিমের নেশার মতো আগে যা কুবেরের মনকে অনেকটা শান্তি করিয়া রাখিত, নৌকায় বসিয়া কুবের যেন ভুলিয়া যায় যত নিষ্ঠুরতা করিয়াছে কপিলা, যত দুর্বোধ্য নির্মম খেলা সে খেলিয়াছে তার সঙ্গে। মনে পড়ে শুধু কপিলাকে, কপিলার লীলা চাপল্য, কপিলার হাসি ও ইঙ্গিত, তেলে ভাজা চুল ও কপাল আর বেগুনি রঙের শাড়িখানি। আর মনে পড়ে শ্যামাদাসের উঠানে ভোরবেলা গোবর ল্যাপায় রত কপিলাকে। মালাকে বলিবার অনুরোধ মেশানো তার শেষ শকাতর কথাগুলি। কেন আইছিলাম আজি? জিজ্ঞাসা করিয়াছিল না কপিলা? হ, ও জিজ্ঞাসার মানে কুবের বোঝে। আবার তাই যাইতে চায় কুবের কপিলার কাছে, এখনই যাইতে চায়। শস্যহীন শুকনো মাঠগুলি ঊর্ধ্বশ্বাসে পার হইয়া চর ডাঙ্গায়, কপিলা যেখানে চুল বাঁধিতেছে। কুবেরকে দেখিয়া তার বোতলটি কাত করিয়া আরো খানিকটা তেল মাথায় ঢালিবে কপিলা। তার উত্তোলিত 2টি বাহু, মুখের ছলনা ভরা হাসি, বসিবার দুর্বিনীত ভঙ্গি সব পাগল করিয়া দিবে কুবেরকে। ঘাটে আরো নৌকা আছে, মাঝি আছে। এখানে থাকিতে ভালো লাগে না কুবেরের, বাড়ি ফিরিতেও ইচ্ছা হয় না। নদীর ধারে ধারে সে হাঁটিতে আরম্ভ করে, ভাঙিয়া পড়ার জন্য প্রস্তুত তীরের ফাটল ধরা অংশগুলির উপর দিয়া। চলিতে চলিতে একসময় 10-12 হাত ডাঙা তাকে সঙ্গে করিয়া ধসিয়া পড়ে নিচে। শীতের পদ্মার জল যেখান হইতে হাত 15 পিছাইয়া গিয়াছে, মাটির একটা চাপড়াই বুঝি মাথায় ঘা দিয়া কুবেরকে অজ্ঞান করিয়া দেয়। মিনিট 10 পরে চেতনা হয় কুবেরের। প্রথমে কুবেরের মনে হয় এ বুঝি কপিলারই এক কৌতুক। তারপর কষ্টে উঠিয়া বসিয়া সে নিঝুম হইয়া থাকে। শেষ বেলার সূর্য যেন পদ্মাকেও নিঝুম করিয়া দিয়াছে। দূরের নৌকাগুলি এবং আরো দূরের স্টিমারটি যেন হইয়া গিয়াছে গতিহারা। বাতাসের জোর নাই, নদীর ছলাৎ ছলাৎ শব্দ যেন ক্লান্ত। নিজের এলোমেলো চিন্তাগুলিকে কুবের ভালো বুঝিতে পারে না। মাথার মধ্যে একটা ভোঁতা বেদনা
টিপ টিপ করিতেছে, মাথার বাঁ পাশটা দিয়া একটু রক্তও পড়িয়াছে। তাই বলিয়া কেবলই এখন মনে আসিতে থাকিবে কেন গণেশের সেই গান, পীড়িত কইরা জইলা মোলাম সই, আলো সই। কার সঙ্গে পীড়িত করিয়া জ্বলিয়া মরিতেছে কুবের? কপিলার সঙ্গে? হ, ভারী মেয়ে মানুষ কপিলা, তার সঙ্গে আবার পীড়িত? ছেলে মানুষ নাকি কুবের? পদ্মায় স্নান করিয়া কুবের বাড়ি ফিরিল। ভাত খাইতে বসিয়া হঠাৎ কুবের বলিল, চটডাঙ্গা যাবি লখা? জামু বাবা, জামু। কাইল বিয়ানে মেলা দিমু, আই? হ, এ ফন্দি মন্দ নয়। দোলের উৎসবে মামাবাড়ি যাইবে ছেলেরা, একা তো যাইতে পারিবে না তারা। কুবের তাই সঙ্গে যাইবে, কেহ টেরও পাইবে না কিসে কুবেরকে টানিয়া আনিয়াছে চটডাঙ্গাতে। মালা বলিল, আগো নিয়া যাইবা তো আমাকেও নিয়া চলো। কুবের বলে, না, তরে নিমু না। যাবি না কইলি কেন? কুবের বাঁচিয়াছে। মালাকে লইয়া চরডাঙ্গা যাওয়া কি সহজ কথা? রাজি না হইয়া ভালোই করিয়া আছে মালা। যাতায়াতের ডুলি ভাড়াটা কুবেরের বাঁচিয়া গেল। মালা এখন যাইতে চায়। ছেলেদের লইয়া কুবের যদি সত্য সত্যই যায় চরডাঙ্গা, তবে আর সে যাইবে না কেন? কুবের তার ইচ্ছা অনিচ্ছার কথা তুলিয়াছিল বলিয়াই না প্রথমটা সে রাজি হয় নাই। মালা স্বামীর তোষামোদ আরম্ভ করে, রাত্রে খানিক রাগারাগি কাঁদাকাটি করিতেও ছাড়ে না। কিন্তু কুবের অটল। যাইবে না বলিল কেন মালা? কুবের যখন তোষামোদ আরম্ভ করিয়াছিল, বাহাদুরি করিয়া তখন যাইতে অস্বীকার করিল কেন? মরিয়া গেলেও কুবের তো তাকে চরডাঙ্গায় লইবে না। হ, কুবেরের গো মালা জানে না, কি ভাবিয়াছে সে কুবেরকে। রাত্রি থাকিতে উঠিয়া লখা ও চণ্ডীকে টানিয়া তুলিয়া কুবের রওনা হইয়া গেল। মাথা কপাল কুটিয়া যাওয়ার জন্য কাঁদিতে লাগিল মালা। কুবের ফিরিয়াও তাকাইল না। সকাল সকাল তাহারা পৌঁছিল চরডাঙ্গায়। হাঁটিতে হাঁটিতে ছেলে দুটার পা ব্যথা হইয়া গিয়াছে। চণ্ডীকে মাঝে মাঝে কোলে করিয়া চলিতে হওয়ায় কুবেরের ধরিয়া গিয়াছে হাঁপ। শ্বশুরবাড়ির দাওয়ায় বসিয়া গামছা দিয়া সে ঘাম মুছিতে লাগিল। একটু পরে কপিলা একখানা পাখা আনিয়া দিল। কুবের খুশি হইয়া বলিল, আছোস কি বা কপিলা? কিবা দেখো, কাহিল যেন লাগে তরে। হ, কাহিল হইছি। কুবের ব্যগ্র কণ্ঠে জিজ্ঞাসা করে, কেন রে কপিলা, অসুখ নি করছে তোর? মন্ডার অসুখ মাঝি, তোমার লাইগা ভাইবা ভাইবা কাহিল হইছি। বলিতে বলিতে আঁচলের আড়াল হইতে হাত বাহির করিয়া এক ভাঁড় চুন হলুদ কপিলা কুবেরের গায়ে ঢালিয়া দেয়। হাসিয়া গলিয়া পড়ে কপিলা। কুবের মুড়ের মতো চাহিয়া থাকে। আনন্দ অথবা দুঃখ কিসে তাহার রোমাঞ্চ হয় সে বুঝিতে পারে না। কেতুপুরে থাকিবার সময় এমনি ভাবে হাসিত কপিলা। আকুর টাকুরে শ্যামাদাসের বাড়িতে এ হাসির আভাসও কপিলার মুখে সে দেখিতে পায় নাই। কপিলার হাসির শব্দে বৈকুণ্ঠ বাহিরে আসে। লখা ও চণ্ডীকে সঙ্গে করিয়া কপিলা চলিয়া যায় ভিতরে। শ্যামাদাসের কাছে বৈকুণ্ঠ ময়নাদ্বীপের কথা শুনিয়াছে। সে সেই কথা আরম্ভ করিল। কথায় কুবেরের মন ছিল না। সে অন্য মনে বৈকুণ্ঠের কথার জবাব দিয়া গেল। রং ও কাদা নিয়া গ্রামের দোলের উৎসব চলিয়াছে। রঙের চেয়ে কাদার পরিমাণটাই এ পাড়ায় বেশি। চাষা ভোসা জেলে মাঝির পাড়া এটা। এখানে রঙের বড় অনটন। অনেক বেলায় কাদামাখা মূর্তি সমূহের একটা শোভাযাত্রা পাড়া হইতে গ্রাম প্রদক্ষিণ করিতে বাহির হইল। গাধার মতো ক্ষুদ্রকায় একটা ঘোড়ার উপরে বিচিত্র সাজে দোলের রাজা অতি কষ্টে বসিয়া আছে। গলায় তাহার ছেঁড়া জুতোর মালা, গায়ে গোটা দশেক ছিন্ন ভিন্ন জামা। চারিদিকে লড়বড় করিয়া ঝুলিতেছে অনেকগুলি ছেঁড়া ন্যাকড়া। সামনে দিয়া যাওয়ার সময় শোভাযাত্রার লোকেরা কুবের, বৈকুণ্ঠ ও অধরকে কাদা মাখাইয়া দিয়া গেল। অধর ফিরিয়া গেল দলে। তাথই তাথই নাচ, ছুটাছুটি, হইচই,
ডোবা পুকুরের পাঁক তুলিয়া যাকে খুশি ছুড়িয়া মারা আনন্দ বটে দোলের। খানিক ইতস্তত করিয়া লখা ও চণ্ডী অধরের সঙ্গে যোগ দিবার জন্য ছুটিয়া গেল। কুবেরের বারণ কানেও তুলিল না। কাদা ধুইয়া স্নান করিয়া আসিবার উদ্দেশ্যে কুবের গেল পুকুরে। কপিলা বুঝি টের পাইয়াছিল। খানিক পরে সেও পুকুর ঘাটে আসিয়া হাজির। আমারে রং দিলা না মাঝি? পাঁক দিমু কপিলা? রং তো নাই। দূর, রং নাই, পাঁক দিবার চাই। দিও না মাঝি পাঁক, দিও না কইলাম। পাঁক দিতে বারণ করে কপিলা কিন্তু পা পিছলাইয়া কাদা মাখিয়া জলে সে গড়াইয়া পড়ে। হাতের ঠেলায় কলসি ভাসিয়া যায় কুবেরের দিকে। কপিলা বলে, ধরো মাঝি, কলস ধরো। বলে, আমারে ধর কেন? কলস ধরো। হ ভীত চোখে চারিদিকে চাহিয়া কলসির মতোই আলগোছে কপিলা ভাসিয়া থাকে, তেমনি ত্রাসের ভঙ্গিতে। স্তন দুটি ভাসে আর ডোবে। চোখের পলকে বুকে কাপড় টানিয়া হাসিবার ভান করিয়া কপিলা বলে, কথা যে কও না মাঝি? কুবের বলে, তর লাইগা দিবারাত্র পরান্ডা পোড়ায় কপিলা। কপিলা চোখ বুজিয়া বলে, কেন মাঝি কেন? আমারে ভাবো কেন? সোয়ামীর ঘরে না গেছি আমি? আমারে ভুইল মাঝি, পুরুষের পরাণ পড়ে কয়দিন। গাঙের জলে নাও ভাসাইয়া দূর দেশে যাইও মাঝি, ভুইল আমারে। ছাড়ো, মানুষ আহে। সাঁতার দিয়া কপিলা কলসি ধরিয়া আনে। ভরা কলসি কাকে তুলিয়া পিছল ঢালু পার বাহিয়া উপরে উঠিয়া যায়। হ ফিরিয়া একবার তাকায় কপিলা। ভরা কলসির জল খানিকটা উছলাইয়া পড়ে। দুপুরে খাইয়া উঠিয়া কুবের বলে, লখা চণ্ডী ল মেলা করি, দিনে দিনে গায়ে ফিরুম। মালা বিস্মিত হইয়া বলিল, আইজ ফিরা আইলা যে? মানছে থাকে তোর বাপের বাড়ি? পথ হাঁটিয়া হাঁটিয়া লখা ও চণ্ডী আদমরা হইয়া গিয়াছিল। কুবেরও কম শ্রান্ত হয় নাই। জিরাইয়া জিরাইয়া গ্রামে পৌঁছিতে তাহাদের সন্ধ্যা পার হইয়া গিয়াছিল। লখা ও চণ্ডী দুটি দুটি ভাত খাইয়া শুইয়া পড়িল। কপিলা চরডাঙ্গায় আসিয়াছে, তাদের মুখে এই খবর শুনিয়া মালা গম্ভীর হইয়া গেল। কুবেরকে আর সে কিছুই জিজ্ঞাসা করিল না। খোঁড়া পাটি টান করিবার চেষ্টাতেই বোধ হয় একবার তাহার মুখখানা হইয়া গেল বিকৃত। কপিলা চলিয়া যাওয়ার পর হইতে নিজের পঙ্গুতা সম্বন্ধে মালা সচেতন হইয়া উঠিয়াছে। কুঁকড়ানো শীর্ণ পাটিকে সে মাঝে মাঝে সিধা করিবার চেষ্টা করে। দু হাতে মাঝে মাঝে পাটিকে ঘষিতে থাকে সজোরে। জন্ম হইতে অভ্যস্ত বিকলাঙ্গটি এতকাল পরে মালাকে বিশেষভাবে কাতর করিয়াছে। বাড়ির দক্ষিণে খানিকটা ফাঁকা জমি ছিল। গোপীর বিবাহের আগে ওখানে একখানা ঘর তুলিবার কথা ভাবিতেছিল কুবের। এতকাল সময় ছিল না। হোসেনের চালানি কারবারে এখন একটু মন্দা পড়িয়াছে। বাড়িতে থাকিবার সময় পায় কুবের। চরডাঙ্গা হইতে ফিরিবার পরদিন সে ঘর তুলিবার জন্য বাবুদের অনুমতি আনিতে গেল। কুবের কি জানিত অনুমতির জন্য মেজবাবুর কাছেই তাহাকে দরবার করিতে হইবে? নিচু হইয়া প্রণাম করিয়া জোর হাতে মেজবাবুর সামনে দাঁড়াইতে হইল কুবেরকে। করুণ কণ্ঠে জানাইতে হইল আবেদন। ঘর তুলিবে কুবের? খুব টাকা হইয়াছে নাকি কুবেরের? মেজবাবু হাসিয়া কথা বলেন। ফরাসের সামনে মেঝেতে উবু হইয়া বসিবার অনুমতি কুবের পায়, কিন্তু যুক্তকর মুক্ত করিবার নিয়ম নাই। জেলে পাড়ার খবর জিজ্ঞাসা করেন মেজবাবু। কে কেমন আছে, কার কেমন অবস্থা, কি রকম মাছ পড়িতেছে এবছর। জেলেপাড়ার ঘরে ঘরে একদিন মেজবাবুর যাতায়াত ছিল। শিক্ষা ও স্বাস্থ্যনীতির জ্ঞান বিতরণ করিয়া মাঝিদের জীবনগুলি উন্নততর করিবার ঝোঁকে তিনি আভিজাত্য ভুলিয়াছিলেন। শিক্ষা মাঝিরা পায় নাই, মাঝিদের বৌঝিরা শুধু পাইয়াছিল দুর্নাম। গ্রামে গ্রামে খবর রটিয়াছিল যে কেতুপুরের মেজকর্তা
জেলেপাড়ার ঘরে ঘরে রমণী চাখিয়া বেড়াইতেছেন। জেলেপাড়া মেজবাবুর প্রণয়নীর উপনিবেশ। আজ আর জেলেপাড়ার দিকে যাওয়ার সময় মেজবাবু পান না। মাঝিদের কারো সঙ্গে দেখা হইলে খবর জিজ্ঞাসা করেন। সকালে দুপুরে জেলেপাড়ার ভাঙা কুটিরে গিয়া সময় যাপন করিবার সময়েও যে দুস্তর ব্যবধান মাঝিদের সঙ্গে মেজবাবুর থাকিয়া গিয়াছিল, কোন মন্ত্রে তাহা ঘুচিবার নয়। মাঝিরা বিব্রত সন্ত্রস্ত হইয়া উঠিয়াছিল। ভালো করিবার খেয়ালে বড়লোক কবে গরিবের হৃদয় জয় করিতে পারিয়াছে। মেজবাবু তো হোসেন মিয়া নয়। দুর্নীতি, দারিদ্র, অন্তহীন সবলতার সঙ্গে নিচু স্তরের চালাকি, অবিশ্বাস ও সন্দেহের সঙ্গে একান্ত নির্ভর, অন্ধ ধর্মবিশ্বাসের সঙ্গে অধর্মকে অনায়াসে সহিয়া চলা, এসব যাদের জীবনে একাকার হইয়া আছে, পদ্মার বুকে নৌকা ভাসাইয়া যারা ভাবুক কবি, ডাঙায় যারা গরিব ছোট লোক, মেজবাবু কেন তাদের পাত্তা পাইবেন? ও কাজ হোসেন মিয়ার মতো মানুষের পক্ষে সম্ভব। মেজবাবুর চেয়ে বেশি টাকা উপার্জন করিয়াও যার মাঝিত্ব খসিয়া যায় নাই। মালা? মালার কথাও মেজবাবু জিজ্ঞাসা করিলেন। মালার পায়ের যে চিকিৎসা চলিতেছিল, কি হইল তার? তারপর ফাঁকা জমিটুকুতে ঘর তলিবার অনুমতি দিয়া কুবেরকে মেজবাবু বিদায় দিলেন। মালা আজও মুখ ভার করিয়াছিল, কিন্তু কৌতূহল দমন করা যায় না। কি কইল মাইজাকর্তা? কি কইব? তোর কথা জিগাইল। হ? নাই তুইলা আবার তরে হাসপাতাল নিয়া যাইব কইল গোপীর মা। গোয়ার কি সহজ কুবের? গো ধরিলে আর তো সে তাহা ছাড়িবে না। মেজবাবুর নৌকায় মালা যে আমিন বাড়ি গিয়াছিল, কতকাল সে কথা মনের মধ্যে পুষিয়া রাখিবে সেই জানে। হয়তো মালা যখন বুড়ি হইয়া যাইবে, বিকল পাটির মতো সর্বাঙ্গ শীর্ণ হইয়া আসিবে তাহার, তখনও এ কথা ভুলিবে না কুবের। কলহ করিয়া মালা কাঁদে, মৃত্যু কামনা করে নিজের, কিন্তু এই বিষয়ে কুবের কঠোর, নির্মম। অন্য বিষয়ে মালার সঙ্গে তাহার ব্যবহার বদলায় না। পঙ্গু অসহায় স্ত্রীর জীবন তারই বক্ষের আশ্রয়ে আজও উথলিয়া ওঠে, কিন্তু আমিন বাড়ি যাওয়ার জন্য অম্লান বদনে মালাকে সে পীড়ন করে। আজ রাত্রেই হয়তো কুবের মালাকে বুকে জড়াইয়া মিঠা মিঠা কথা বলিবে। পদ্মার ঠান্ডা বাতাসে জুড়াইয়া জুড়াইয়া কি যে মধুর হইয়া উঠিবে কুবেরের ব্যবহার। কাল হয়তো আবার সে কাঁদাইবে মালাকে মেজবাবুর কথা তুলিয়া। এমনই প্রকৃতি পদ্মা নদীর মাঝির। ভদ্রলোকের মতো একটানা সংকীর্ণতা নয়, বিরাট বিস্তারিত সংমিশ্রণ। ঘর তোলা শেষ হইতে দিন 10 সময় লাগিল। তারপর একদিন বঙ্কুর সঙ্গে বিবাহ হইয়া গেল গোপীর। কপিলা আসিল বিবাহে। সে না আসিলে বিবাহের কাজ করিবে কে? মালা তো পঙ্গু। কুবের খুশি হইয়া বলিতে লাগিল, আইছস কপিলা, আইছস। কুবের যেন ভুলিয়া গিয়াছে চরডাঙ্গার পুকুরের জলে কি কথা তাহার হইয়াছিল কপিলার সঙ্গে। কিন্তু কপিলা সব মনে পড়াইয়া দেয়। সরিয়া সরিয়া পালাইয়া বেড়ায় কপিলা। ঢেঁকি ঘরের ভিতরে দাঁড়াইয়া কুবের ইশারা করিয়া কাছে ডাকিলে মুখ ঘুরাইয়া থাকে। এ তো ছলনা নয়, খেলা নয় কপিলার। কি যেন ভাবিয়া আসিয়াছে কপিলা এবার। বড় সে গম্ভীর। একটু হাসি, দুটি কথার কাঙাল কুবের। কপিলার হাসি কই, কথা কই কপিলার মুখে। হলুদ মাখিতে মাখিতে হলদে হইয়া বিবাহ হইয়া গেল গোপীর। বর কনেকে কুবের পদ্মার নৌকায় তুলিয়া দিল। গোপী আবার ফিরিয়া আসিবে। হোসেন মিয়ার তাড়াতাড়ি নাই। বঙ্কু ও গোপী 2 মাস দেশে থাক, তাতে সে আপত্তি করিবে না। বিবাহের পরই কপিলার ফিরিয়া যাওয়ার কথা ছিল। কি ভাবিয়া সে রহিয়া গেল। কদিন পরে শ্যামাদাস আসিয়া তাকে আকুর টাকুর লইয়া যাইবে। দিন 2 পরে কুবেরকে হোসেন মিয়ার একটা চালান আনিতে যাইতে হইল। মাইল 10 উজানে একটা গ্রামের ঘাটে নৌকা বাঁধিয়া
সে পাট বোঝাই করিল নৌকায়। তারপর দেবীগঞ্জে ফিরিয়া আসিল অনেক রাত্রে। সকলে শ্রান্ত হইয়া পড়িয়াছিল। অত রাত্রে কেতুপুরে ফিরিতে রাজি হইল না। কুবেরের মন পড়িয়াছিল বাড়িতে। নদীর ধারে ধারে সে হাঁটিতে আরম্ভ করিল গ্রামের দিকে। নদীতে জেলে নৌকার আলোগুলি ইতস্তত সঞ্চালিত হইতেছে। মাছ ধরিবার কামাই নাই পদ্মায়। চলিতে চলিতে কত কি ভাবে কুবের। কারো ঘুম না ভাঙাইয়া কপিলাকে কি তোলা যাইবে না? আর কিছু চায় না কুবের কপিলার কাছে। গোপনে শুধু দুটা সুখ দুঃখের কথা বলিবে, একটু রহস্য করিবে কপিলার সঙ্গে। বাঁশের কঞ্চির মতো অবাধ্য ভঙ্গিতে সোজা হইয়া দাঁড়াইয়া কপিলা টিটকারি দিবে তাকে। ধরিয়া নোয়াইয়া দিতে গেলে বসিয়া পড়িবে কাদায়। চাপা হাসিতে নির্জন নদী তীরে তুলিয়া দিবে রোমাঞ্চ। আর কিছুই কুবের চায় না। কেতুপুরের ঘাটে পৌঁছাইয়া কুবেরের বুকের মধ্যে হঠাৎ কাঁপুনি ধরিয়া গেল। গলা শুকাইয়া গেল কুবেরের। স্পষ্ট সে দেখিতে পাইল সাদা কাপড় পরিয়া এত রাত্রে একটি রমণী ঘাটে দাঁড়াইয়া আছে। কোনো দিকে মানুষের সাড়া নাই। পদ্মার জল শুধু ছলাৎ ছলাৎ করিয়া আছড়াইয়া ডাঙা তীরকে ভাঙিবার চেষ্টা করিতেছে। নদীর জোর বাতাসে সাদা কাপড় উড়িতেছে একাকিনী রমণীর। ভীত কর্কশ কণ্ঠে কুবের বলিল, ক্যাডা খাড়াইয়াছো গো, ক্যাডা? নদীর দিকে মুখ করিয়া রমণী দাঁড়াইয়াছিল। কুবেরের গলার আওয়াজে চমকাইয়া অস্ফুট শব্দ করিয়া উঠিল। তারপর ব্যগ্র কণ্ঠে জিজ্ঞাসা করিল, ক্যাডা, মাঝি আইলা? কুবের অবাক হইয়া বলিল, কপিলা, দুপুর রাইতে ঘাটে কি করস কপিলা? কপিলা কাছে আসিল, বলিল, ডরাইছিলাম মাঝি। তারপর আরো কাছে আসিল কপিলা। কুবেরের বক্ষের আশ্রয়ে সে কাঁদিতে লাগিল। কাঁদিতে কাঁদিতে বলিল, বড় বিপদ হইয়াছে আজ। আজ বিকালে হঠাৎ পুলিশ আসিয়া বাড়ি তল্লাশ করিয়াছে কুবেরের। ঢেকি ঘরের পাটখড়ির বোঝার তলে প্রীতম মাঝির চুরি যাওয়া ঘটিটা পাওয়া গিয়াছে। বাড়ি ফিরিলেই চৌকিদার ধরিবে কুবেরকে। সন্ধ্যার পর চুপি চুপি কপিলা তাই ঘাটে আসিয়া বসিয়া আছে। কুবের ফিরিলে সতর্ক করিয়া দিবে। কুবেরের মুখে কথা সরিল না। অনেকক্ষণ পরে সে বলিল, রাসুর কাম। সর্বনাশ করব কইছিল না রাসু? রাসুর কাম। কি করবা মাঝি? কে জানে কি করিবে। বিপদে আপদে মুখ চাহিবার একজন আছে কুবেরের, তার কাছে গিয়া দাঁড়াইবে। ঘাটে হোসেনের নৌকা বাঁধা আছে দেখিয়া কুবের একটু আশ্বস্ত হইল। কপিলার চোখ মুছাইয়া দিল কুবের। বলিল, বাড়িত যা কপিলা। তুমি কি করবা? হোসেন মিয়ারে বৃত্তান্ত কই গিয়া, দেখি সাই কি কয়। আমি লগে যামু মাঝি। হ, বাঁশের কঞ্চির মতো অবাধ্য কপিলা। কোনো মতেই কুবের তাহাকে বাড়ি পাঠাইতে পারিল না। কুবেরের সঙ্গে সে হোসেন মিয়ার বাড়ি গেল। হোসেনকে কিছু বলিতে হইল না, খবর সে আগেই শুনিয়াছে। লালচে দাড়ি মুঠা করিয়া ধরিয়া সে ভাবিতে ভাবিতে বলিল, ময়নাদ্বীপি যাবা কবির? চুরি আমি সামাল দেমু। আমি চুরি করি নাই মিয়া। তা কি হোসেন মিয়া জানে না? কিন্তু চোরাই মাল যখন বাহির হইয়াছে কুবেরের ঘরে, চোরকে সেখানে মাল রাখিয়া আসিতে কেহ যখন দেখে নাই, কে বিশ্বাস করিবে কুবেরের কথা? বাহিরের কেহ শত্রুতা করিয়া রাখিয়া যাইতে পারে এমন কোন স্থানে মাল বাহির হয় নাই। একেবারে ঘরের মধ্যে লুকানো অবস্থায় মাল পাওয়া গিয়াছে। তাছাড়া গরিব নয় কুবের। বিবর্ণ মুখে কুবের মাথা হেঁট করিয়া থাকে। ঘোমটার ভিতর হইতে সজল চোখে কপিলা তার দিকে তাকায়। একজন মুনিশ তামাক সাজিয়া দিয়া যায় হোসেনকে। তামাক টানিতে টানিতে হোসেন জিজ্ঞাসা করে, যাবা ময়নাদ্বীপি? ঘাড় নাড়িয়া কুবের সায় দেয়। চোখ বুজিয়া হোসেন ব্যবস্থার কথা বলিয়া চলে। আজ
এই রাত্রেই রওনা হইয়া যাক কুবের। স্ত্রী পুত্রের জন্য ভাবনা নাই কুবেরের। হোসেন রহিল। পরে গোপী আর বঙ্কুর সঙ্গে ওদের সকলকে হোসেন ময়নাদ্বীপে পৌঁছাইয়া দিবে। কেন কাঁদে কুবের? ময়নাদ্বীপ তো নিজের চোখে সে দেখিয়া আসিয়াছে, সেখানে গিয়া বাস করিতে হইবে বলিয়া কান্নার কি আছে? তামাক শেষ করিয়া হোসেন উঠিল। বাহিরের একটা ঘরে 7 জন মুসলমান মাঝি ঘুমাইয়াছিল। তাদের মধ্যে 5 জনকে সঙ্গে করিয়া সকলে নদীর ঘাটের দিকে চলিল। কুবের ও কপিলা চলিতে লাগিল সকলের পিছনে। কপিলা চুপি চুপি বলে, না গেলাম আজি, জেল খাটো। কুবের বলে, হোসেন মিয়া দীপি আমারে নিবই কপিলা। একবার জেল খাইটা পার পামু না, ফিরা আবার জেল খাটাইব। কপিলা আর কথা বলে না। ঘাটের খানিক তফাতে হোসেনের প্রকাণ্ড নৌকাটি নোঙর করা ছিল। একজন মাঝি ঘুমাইয়াছিল নৌকায়। তাকে ডাকিয়া তুলিলে সে নৌকা তীরে ভিড়াইল। কুবের নীরবে নৌকায় উঠিয়া গেল। সঙ্গে গেল কপিলা। ছইয়ের মধ্যে গিয়া সে বসিল। কুবেরকে ডাকিয়া বলিল, আমারে নিবা মাঝি লগে? হ। কপিলা চলুক সঙ্গে। একা অত দূরে কুবের পাড়ি দিতে পারিবে না। আজ শেষ হয়ে গেল পদ্মা নদীর মাঝি উপন্যাস। কেমন লাগলো তোমাদের? সব কয়টা পর্ব শুনেছ তো? কেমন লাগলো কমেন্টে জানাও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, শেয়ারও করতে পারো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। এরপরে নতুন কি নিয়ে আসছি সেটা যদি শুনতে চাও তাহলে সঙ্গে থাকো। ভালো থেকো সবাই। আজ আসি।